ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 1 রায় পৃথিবীর কক্ষপথটি হলো উপবৃত্তাকার, 2 অধিবর্ষ হলো 2024 সাল, 3 লন্ডন আর ভারতবর্ষের মধ্যে সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট, 4 ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখাটির মান 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 5 বায়ুচাপ মাপার যন্ত্রটি ব্যারোমিটার, 6 45 ডিগ্রি উত্তর অক্ষরেখায় সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ 1013.25 মিলিবার, 7 ভারতের একটি স্তূপ পর্বত হচ্ছে সাতপুরা, 8 পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে, 9 একটি আন্তর্জাতিক নদী হলো ব্রহ্মপুত্র, 10 শাখা নদী প্রধানত তৈরি হয় নিম্ন গতিতে, 11 পৃথিবীর স্বাদু জলের পরিমাণ মোট জলের 3%, 12 ব্ল্যাকফুট ব্যাধি যে ধাতুর প্রভাবে ঘটে আর্সেনিক, 13 ভোপালে ইউনিয়ন কার্বাইড এর কারখানায় গ্যাস দুর্ঘটনা ঘটে 1984 সালে, 14 অ্যাসিড বৃষ্টির ফলে ঘটে মৃত্তিকা দূষণ, 15 ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুজ, 16 লন্ডন আমেরিকার প্রধান বন্দরটির নাম হিথ্রো। 2 এতে আছে শূন্যস্থান পূরণ করো। আয়তে দিয়েছে 21 মার্চ তারিখটিকে বলা হয় বসন্তকালীন বিষুব। 2 1 ঘন্টায় পৃথিবী ঘুরে 15 ডিগ্রি, 3 ভঙ্গ সমভূমি লোয়ের সমভূমির উদাহরণ, 4 সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ বেশি হওয়ার একটা কারণ অভিকর্ষ বলের প্রভাব, বিতে স্তম্ভ মেলানো গ্রিনিচ হবে সি মূল মধ্যরেখা, 2 আছে দাক্ষিণাত্য মালভূমি লাভা, 3 নদীর নিম্নপ্রবাহ বদ্বীপ, আর 4 সাইক্লোন হবে একটি ক্রান্তীয় ঘূর্ণাবাত। সি আছে এক কথায় উত্তর দাও। আইতে নিশীথ সূর্যের দেশ কাকে বলে? নরওয়ের হ্যামারফেস্ট বন্দর। 2 লন্ডন অববাহিকার আকৃতি কিরূপ? মাটির সরার মতো। 3 পারদ দূষণে কী রোগ হয়? মিনামাটা। ডিতে আছে শুদ্ধ বাক্যটির পাশে ঠিক আর অশুদ্ধ বাক্যটির পাশে ভুল লেখো। আই 2 নদীর মধ্যবর্তী স্থানকে ক্যানিয়ন বলে ভুল। 2 1986 সালে ইউক্রেনে চেরনোবিলের পারমাণবিক কেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল ঠিক। 3 লন্ডন হলো বৃহত্তম পুনরপ্তানি বন্দর ঠিক। 3 আছে আইতে বলেছে মুক্তিবেগ বলতে কি বোঝো? এই উত্তরটা লিখবে কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার গতিবেগে ওপরের দিকে ছুটতে পারলে সেটি আর নিচের দিকে না পড়ে মহাশূন্যে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে, একেই মুক্তিবেগ বলা হয়। রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় এই মুক্তিবেগে। দিয়ে দিয়েছে নিত্যবহ নদী কাকে বলে? লিখবে সাধারণত যেসব নদী উঁচু পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় আর জলের উৎস প্রায়শই বরফগলা জল, এই নদীগুলিতে সারা বছর জল থাকে বলে এদের নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা। 3 আছে মাটি দূষণ বলতে কি বোঝো? এই উত্তরটা লিখবে কারখানা দূষিত বর্জ্য পদার্থ, আবর্জনা, প্লাস্টিক, রাসায়নিক সার, কীটনাশক, তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থের কারণে মাটি যদি তার উর্বরতা বা গুণগত মান হারায় তখন তাকে মাটি দূষণ বলা হয়। 4 দিয়েছে আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কি বোঝো? এই উত্তরটা লিখবে যে কাল্পনিক রেখা প্রশান্ত মহাসাগরের জলভাগের ওপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত এবং যা পূর্ব ও পশ্চিম গোলার্ধের মধ্যে তারিখ বিভাজনের কাজ করে তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। এই পর্যন্ত তোমাদের বইতে এটা ঠিক গুছিয়ে লেখা নেই, সেই জন্য আমি একটু অন্য বই থেকে দিলাম। 5 দিয়েছে সমচাপ রেখা কাকে বলে? 34 পাতায় এই উত্তরটা লিখবে নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বায়ুচাপযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। 6 দিয়েছে কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় এবং কেন? ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয়। এটা আছে তোমাদের বইয়ের 124 পাতায় রয়েছে। লিখবে ইউরোপের ফিনল্যান্ডে প্রায় 35,000-এর বেশি হ্রদ থাকার জন্য একে হাজার হ্রদের দেশ বলা হয়। 4 আয়তে দিয়েছে অনুসুর এবং অপসুর অবস্থান বলতে কি বোঝো? লিখবে 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার, একে পৃথিবীর অপসুর অবস্থান বলা হয়ে থাকে। আর 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম 14 কোটি 70 লক্ষ কিমি, একে পৃথিবীর অনুসুর অবস্থান বলা হয়। 2 দিয়েছে অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো কি কি? এটা তোমাদের বইয়ের 20 পাতায় আছে, ছোটোর ওপরে আছে, মুখস্থ করতে সুবিধা হবে। অক্ষরেখা পরস্পর সমান্তরাল হয়। 2 অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত। 3 অক্ষরেখা ডিগ্রিতে পরিমাপ করা হয়। 4 অক্ষরেখার পরিধি ক্রমশ মেরুর দিকে কমে যায়। 5 অক্ষরেখার মান মেরুর দিকে বেড়ে যায়। 6 অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। আর 7 90 ডিগ্রি উত্তর আর 90 ডিগ্রি দক্ষিণ হলো যথাক্রমে উত্তর মেরুবিন্দু আর দক্ষিণ মেরুবিন্দু। 3 দিয়েছে জল দূষণের প্রধান উৎস বা কারণগুলি কি কি? এটা আছে তোমাদের বইয়ের 68 পাতায়।
যদিও এটা 3 নাম্বারে, তো জল দূষণের উৎসগুলি লিখবে। জল দূষণের বিভিন্ন রকমের উৎস আছে, যেমন হচ্ছে শিল্প কারখানা। শিল্প কারখানা থেকে বিভিন্ন রকম বিষাক্ত পদার্থ নদী বা জলে মেশে, তাই জন্য জল দূষিত হয়। তারপরে হচ্ছে 2 হলো গৃহস্থালী, গ্রাম শহর এলাকার বিভিন্ন আবর্জনা বর্জ্য পদার্থ, গৃহস্থালী দৈনন্দিন রান্না, খাবারের টুকরো, দূষিত বস্তু, শৌচাগারের মলমূত্র ইত্যাদি জলে মিশে জল দূষিত হয়। 3 হচ্ছে কৃষিক্ষেত্র, চাষের ক্ষেত থেকে বিভিন্ন প্রকার রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক ব্যবহার করে, এগুলো ধুয়ে বিষাক্ত রাসায়নিক ভূগর্ভের জলে জলাশয়ে মিশে জল দূষিত করে। 4 তেজস্ক্রিয় পদার্থ, পারমাণবিক চুল্লি, চিকিৎসা কেন্দ্র বা বৈজ্ঞানিক পরীক্ষাগারে ব্যবহৃত তেজস্ক্রিয় পদার্থগুলো ব্যবহারের পর সমুদ্র বা নদীতে ফেলা হয়, এর ফলেও জল দূষণ ঘটে। 5 খনিজ তেল, দুর্ঘটনাগ্রস্ত তেলবাহী জাহাজ অথবা সমুদ্রে অবস্থিত তেলের খনি থেকে সমুদ্রে মিশে জল দূষণ ঘটায়। 6 তাপীয় দূষণ, তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক কেন্দ্র, কারখানায় ব্যবহৃত উষ্ণ দূষিত বর্জ্য জল সরাসরি জলাশয় বা নদীতে মিশে জল দূষণ ঘটায়, অক্সিজেনের পরিমাণ কমিয়ে দিয়ে জল দূষণ ঘটায়। 7 বায়ু দূষণের কারণে কলকারখানা ও যানবাহন ধোঁয়ার মাধ্যমে বাতাসে সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, কার্বন ডাই অক্সাইড জমা হয়, আর বৃষ্টির জলের সঙ্গে সালফার ডাই অক্সাইড আর নাইট্রোজেন ডাই অক্সাইড বিক্রিয়া করে জলাশয়ের জলকে আম্লিক করে দেয়। 8 হচ্ছে আর্সেনিক দূষণ, মাটির নিচের স্তর থেকে অনিয়ন্ত্রিতভাবে অতিরিক্ত জল তুলে নেওয়ার ফলে আর্সেনিক যৌগ বাতাসের সঙ্গে বিক্রিয়া করে বিষাক্ত যৌগ তৈরি করে এবং এটা জলে মিশে নলকূপের জলের মাধ্যমে পানীয় জলে মিশে যায়, আর এইভাবে জল দূষিত হয়। তো এগুলো প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা একটা করে লাইন নিয়ে মোটামুটি একটা 3 নাম্বারের মধ্যে লিখে দেবে। 4 দিয়েছে মালভূমির বৈশিষ্ট্যগুলি লেখো, এটা তোমাদের বইয়ের 40 পাতায় আছে। লিখবে যে আশেপাশের অঞ্চলের সাপেক্ষে সাধারণত 300 মিটারের বেশি উঁচু বিস্তীর্ণ ভূভাগ যা চারদিকে খাড়া ঢাল আছে তাকে মালভূমি বলা হয়। স্থলভাগের বেশিরভাগ জায়গা জুড়েই রয়েছে মালভূমি। এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়ার বেশিরভাগ অংশ জুড়েই বড় বড় মালভূমি আছে। 3 হচ্ছে মালভূমির ওপরটা সমতল, ঢেউ খেলানো থেকে উঁচু নিচু হতে পারে। আর 4 মালভূমি অনেকটা পড়া টেবিলের মতো, উপরটা টেবিলের মতো সমতল হলেও ধারগুলো টেবিলের পায়ের মতোই ঢালু আর খাড়া, এই জন্য মালভূমিকে টেবিল ল্যান্ড বলে। 5 দিয়েছে রুর শিল্পাঞ্চলের উন্নতির কারণগুলি কি কি। আচ্ছা, এটা 3 নাম্বারের আছে যে রুর শিল্পাঞ্চলের শিল্পোন্নতির কারণ কি। তো এই পয়েন্টটা বলবে যে এখানকার রুরের প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা, এই শিল্পাঞ্চলের প্রাণ। রাইন, লিপি আর রুর নদীর মাঝের অঞ্চলে প্রচুর পরিমাণে অ্যানথ্রাসাইটের বিটুমিনাস জাতীয় উৎকৃষ্ট মানের কয়লা পাওয়া যায়, যা এই অঞ্চলে শিল্পোন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। এছাড়া বেশ কিছু জায়গায় খনিজ তেল পাওয়া যায়। তো এটাই কারণ হচ্ছে শিল্পোন্নতির কারণ। 6 দিয়েছে ইউরোপ মহাদেশে যে কোনো 3 প্রকার অরণ্য সম্পর্কে যা জানো লেখো। তো এটা 126 পাতায় আছে। বলেছে 3 প্রকার অরণ্য সম্পর্কে, যে তুন্দ্রা উদ্ভিদ। তো লিখে দেবে, এখানে যা আছে ওটা পুরোটাই লিখে দেবে যে ইউরোপের উত্তরাংশে, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়ার উত্তরাংশে বিস্তীর্ণ এলাকায় প্রায় সারা বছর তীব্র শীতল আবহাওয়া আর তুষারপাতের কারণে ভূমি 9 থেকে 10 মাস বরফাবৃত থাকে। গ্রীষ্মকালে যখন 2-3 মাস ভূমি বরফ মুক্ত থাকে তখন মস, লিচেন ইত্যাদি নানা ধরনের ছোট ছোট ফুলের গাছ জন্মায়। 2 হচ্ছে উপমেরু জলবায়ু, সরলবর্গীয় অরণ্য বা তৈগা। সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, রাশিয়ার কিছু অংশে জলবায়ু লক্ষ্য করা যায়। এখানেও ভূমি 6 থেকে 8 মাস বরফে ঢাকা থাকে। গ্রীষ্মকালে অল্প বৃষ্টিপাত, শীতকালে তুষারপাত এখানকার জলবায়ুর বৈশিষ্ট্য। এই পরিবেশে পাইন, লার্চ, ফার, বার্চ, ওল্ডার প্রভৃতি নরম কাঠের সরলবর্গীয় বনভূমি এখানে গড়ে উঠেছে। এই বনভূমি পূর্ব দিকে প্রসারিত হয়ে পৃথিবীর বৃহত্তম তৈগা বনভূমিতে মিশেছে। 3 প্রকার অরণ্য বলেছে। তারপরে আছে তোমার এখানে এই যে স্টেপ তৃণভূমিটা বলবে যে ইউরোপের মধ্য পূর্বাংশে, রাশিয়া এবং ইউক্রেনে মহাদেশীয় জলবায়ু দেখা যায়। এখানে বৃষ্টিপাত কম হয় বলে তৃণভূমি তৈরি হয়েছে। নাতিশীতোষ্ণ অঞ্চলের তৃণভূমি স্টেপ নামে পরিচিত। তবে নদীর ধারে যেখানে জল বেশি পাওয়া যায় সেখানে উইলো, এলেম, ম্যাপেল প্রভৃতি গাছ জন্মাতে দেখা যায়। গ্রীষ্মকালীন উষ্ণতা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের নিচে, আর বৃষ্টিপাত 25 থেকে 50 সেমি। বর্তমানে স্টেপ অঞ্চলে বেশিরভাগ স্থান পরিষ্কার করে কৃষিকাজ করা হচ্ছে। 5 আয়তে আছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। এইটা লিখবে যে অক্ষরেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে, দ্রাঘিমা রেখা পৃথিবীকে উত্তর দক্ষিণে বেষ্টন করে আছে। অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত কারণ কেন্দ্রে কোণের মান 360, দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত, কেন্দ্রে কোণের মান 180। অক্ষরেখার মধ্যে পারস্পরিক দূরত্ব সর্বদা সমান। অভিগত গোলাকাকৃতির জন্য মেরুর দিকে সামান্য
বেশি। দ্রাঘিমা রেখার মধ্যে রৈখিক দূরত্ব নিরক্ষরেখা থেকে মেরুর দিকে হ্রাস পেয়ে মেরুবিন্দুতে পরিণত হয়। অক্ষরেখার সর্বোচ্চ মান 89 ডিগ্রি, সর্বনিম্ন 0। দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180, সর্বনিম্ন 0। 1 ডিগ্রি অন্তর 179টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে, আর পৃথিবীতে 1 ডিগ্রি অন্তর 360টি দ্রাঘিমা রেখা আঁকা হয়েছে। দুয়ে দিয়েছে পর্বত কয় প্রকার, কি কি, চিত্রসহ ব্যাখ্যা করো। বইটা ছোট হবে বলে বইটা বললাম। লিখবে উৎপত্তি অনুযায়ী পর্বত 3 ধরনের হয়, আগ্নেয় পর্বত, এই ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত আর আগ্নেয় পর্বত। তাহলে উৎপত্তি অনুযায়ী লিখবে পর্বত 3 রকমের হয়, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত আর আগ্নেয় পর্বত। এবারে ভঙ্গিল পর্বত কাকে বলে লিখবে যে দুটি ভাসমান পাত দুটি প্রবল চাপে মাঝখানের ভূভাগ উঁচু ভাঁজ খেয়ে উঁচু হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। যে ভূ অভ্যন্তরে সারাক্ষণই আলোড়ন চলছে, ভূপৃষ্ঠ অনেকগুলি ছোট বড় পাত নিয়ে গঠিত। মহাদেশ এবং মহাসাগরগুলি পাতের ওপরে আছে, পাতগুলি একটা থকথকে সান্দ্র স্তর বা স্পিয়ারের উপরে ভাসছে। তো এই পাত দুটোর প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে উঠে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। উদাহরণ দেবে এশিয়া মহাদেশের হিমালয়, ইউরোপের আল্পস, আর হচ্ছে তোমার উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা। এটা হলো ভঙ্গিল পর্বত, আর এই ছবিটা এঁকে দেবে। এরপরে আছে স্তূপ পর্বত। লিখবে ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল সৃষ্টি হয়, ফাটলগুলোর মাঝের ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানের ভূখণ্ড স্তূপের মতো পর্বত সৃষ্টি করতে পারে, একে স্তূপ পর্বত বলে। ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ, আর এই ছবিটা। আর একটা হচ্ছে আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত। অগ্নুৎপাতের সময় প্রচুর লাভা ছায় ছোট ছোট পাথর বেরিয়ে এসে জমা হয়ে শঙ্কুর মতো এক রকমের পর্বত সৃষ্টি করে, যাকে আগ্নেয় পর্বত বলে। এটা হচ্ছে এই ছবিটা। ইতালির ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমানজারো, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়া ক্রাকাতুয়া হচ্ছে এরকম আগ্নেয় পর্বত। তো এটা ছোটোর উপরে মুখস্থ করতে সুবিধা হবে বলে বইতে দিলাম, যাদের পছন্দ হবে না তারা রায়মার্টিন সহায়িকাতে আছে, করতে পারো। 3 দিয়েছে নদীর কার্যের ফলে গঠিত নদীর কার্যের ফলে গঠিত যে কোনো 3 প্রকার ভূমিরূপে চিত্রসহ বর্ণনা দাও। এটা আমি ছায়া প্রকাশনী থেকে এই কারণে দিচ্ছি কারণ এখানে ছবি এবং লেখাগুলো ছোটোর ওপরে মানে ঠিকঠাক ভালো আছে, মুখস্থ করা বা ছবিটাও সুবিধা হবে। তো তোমার উচ্চ গতিতে হচ্ছে 3 রকমের বলেছে, তাহলে উচ্চগতি, মধ্যগতি আর নিম্নগতি থেকে একটা করে ভূমিরূপ নিয়ে নিলে হবে। বলেছে কার্যের ফলে গঠিত যে কোনো 3 প্রকার ভূমিরূপে চিত্রসহ বর্ণনা। তাহলে উচ্চগতি থেকে নিলে জলপ্রপাত ধারণা, নদীর প্রবাহ পথে জলতলের পার্থক্যকে জলপ্রপাত বলা হয়ে থাকে। সৃষ্টি, নদীর পার্বত্য গতিপথে কঠিন ও কোমল শিলাস্তর ওপর নিচে আড়াআড়ি বা অনুভূমিকভাবে থাকলে প্রবল স্রোতে ওপরের কঠিন শিলাস্তর ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু নিচের কোমল শিলাস্তর অতি দ্রুত ক্ষয় হয়ে ভেতরের দিকে ঢুকে আসে। এর ফলে নদীর স্রোত হঠাৎ খাড়া ঢাল সৃষ্টি করে প্রবল বেগে নিচে পড়ে। এইভাবে সৃষ্ট সমগ্র ভূমিরূপকে জলপ্রপাত বলে, যেমন কর্ণাটক রাজ্যের শরাবতী নদীর গারসোপ্পা বা যোগ জলপ্রপাত। এরপরে নিলে আর এই ছবিটা দিয়ে দিচ্ছ। এরপরে নিলে আঁকাবাঁকা নদীপথ বা মিয়েন্ডার, এটা সমভূমি প্রবাহ বা মধ্যগতিতে ভূমির ঢাল কমে যায় বলে নদী ধীর গতিতে প্রবাহিত হয়। এর ফলে নদীর গতিপথও বৈশিষ্ট্যপূর্ণ হয়ে ওঠে, যেমন গতিবেগ খুব কম থাকে বলে সামান্য একটু বাধা পেলে নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়, একে বলে আঁকাবাঁকা নদীপথ। তুরস্কের অত্যন্ত আঁকাবাঁকা গতিপথ বিশিষ্ট মিয়েন্ডার্স নদীর নামানুসারেই অন্য যে কোনো নদীর আঁকাবাঁকা গতিপথকে মিয়েন্ডার বলা হয়। বারাণসীর কাছে গঙ্গা নদীতে এরকম আঁকাবাঁকা গতিপথ দেখা যায় এই ছবিটা নিলে। আর হচ্ছে বদ্বীপ বা তোমার এখানে নিতে পারো যে নিম্নগতিতে প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ। নিম্নগতিতে ভূমির ঢাল কম থাকায় নদীবাহিত নুড়ি বালি নদীগর্ভে সঞ্চিত হয়ে নদী উপত্যকাকে অগভীর করে তোলে। বর্ষাকালে নদীতে হঠাৎ জল বেড়ে গেলে অগভীর নদীতে বন্যা বা প্লাবন হয়, তখন প্লাবিত অঞ্চলে পলি বালি প্রভৃতি সঞ্চিত হয়ে গঠিত হয় প্লাবনভূমি। আবার নদীর 2 তীরে ক্রমাগত স্থূল আকারের পলি বালি কাদা প্রভৃতি জমা হয়ে তীরভূমি ধীরে ধীরে বাঁধের মতো উঁচু হয়ে যায়। এইভাবে প্রাকৃতিক প্রক্রিয়ায় গঠিত হয়, একে স্বাভাবিক বাঁধ বলা হয়। ঝাড়খণ্ড রাজ্যের রাজমহল অঞ্চলে গঙ্গার প্লাবনভূমিও স্বাভাবিক বাঁধ দেখা যায়। আর এই ছবিটা, তো এটা একটু তোমরা ভিডিওটা পজ করে একটু লিখে নেবে, বা যদি অসুবিধা হয় বলবে, আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো এই ছবিগুলো। 4 দিয়েছে ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি কি কি।
ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণ। আয়তনে ইউরোপ হচ্ছে ষষ্ঠ বৃহত্তম মহাদেশ হলেও জ্ঞান বিজ্ঞান সাহিত্য সংস্কৃতি গবেষণা কৃষি শিল্প সব দিক দিয়ে এটি পৃথিবীর শ্রেষ্ঠ মহাদেশ। এর ভৌগোলিক গুরুত্ব অপরিসীম। এক হচ্ছে কেন্দ্রীয় অবস্থা। ইউরোপ মহাদেশের চারিদিকে আছে এশিয়া মহাদেশ, আফ্রিকা, উত্তর আমেরিকা। এই মহাদেশটি উত্তর গোলার্ধে স্থলভাগের কেন্দ্রস্থলে অবস্থান করছে, সে কারণে সব মহাদেশের সাথে সহজে যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুবিধা রয়েছে। অনুকূল জলবায়ু। ইউরোপের 3 দিক সমুদ্র বেষ্টিত এবং মহাদেশটি 36 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 71 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত বলে ইউরোপের জলবায়ু নাতিশীতোষ্ণ আর দক্ষিণে সমভাবাপন্ন। এই জলবায়ু অধিবাসীদের কর্মঠার পরিশ্রমী করে তোলে। 3 সমুদ্র স্রোতের প্রভাব। ইউরোপের উত্তর পশ্চিম দিকে উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে এখানকার বন্দরগুলি শীতকালেও বরফমুক্ত থাকে, ফলে নৌবাণিজ্যের ঘাটতি হয় না, তাই সারা বছর ধরেই বাণিজ্যের উন্নতি ঘটে। 4 কৃষি আর পশুপালন। ইউরোপে কৃষিযোগ্য জমির পরিমাণ কম হলেও উন্নত পদ্ধতিতে চাষাবাদ, মিশ্র কৃষি, শস্যাবর্তন এবং কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার জন্য কৃষিকাজ খুব উন্নত। ইউক্রেন গম চাষে যেমন উন্নত, তেমনি এখানকার তৃণভূমিতে ব্যাপকভাবে গরু, শুয়োর, ছাগল, মোষ পালন করা হয়। 5 অরণ্য সম্পদের প্রাচুর্য। নাতিশীতোষ্ণ জলবায়ুতে সরলবর্গীয় বনভূমি বিশাল অরণ্য গড়ে উঠেছে। এই অরণ্যের কাঠ কাগজ শিল্প, আসবাব, জাহাজ নির্মাণ শিল্পে ব্যবহার করা হয়। 6 খনিজ আর শক্তি সম্পদ। ইউরোপের দেশগুলিতে প্রচুর পরিমাণে কয়লা, আকরিক লোহা, খনিজ তেল, বক্সাইট প্রভৃতি পাওয়া যায় এবং নদীগুলি খরস্রোতা হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। 7 শিল্পোন্নত মহাদেশ। এই মহাদেশ পৃথিবীর সর্বাধিক শিল্পোন্নত মহাদেশ। এখানে লৌহ ইস্পাত, ইঞ্জিনিয়ারিং, জাহাজ নির্মাণ, কাগজ, রাসায়নিক প্রভৃতি শিল্পের যেমন চরম উন্নতি ঘটেছে, তেমনি লন্ডন অববাহিকা, রুর শিল্পাঞ্চল, ডোনেৎস্ক শিল্পাঞ্চল, মস্কো শিল্পাঞ্চলগুলিতে নানা ধরনের শিল্পের ব্যাপক উন্নতি হয়েছে। 5 আছে পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়, চিত্রসহ বর্ণনা করা। এটা তোমাদের বইয়ের 135 পাতায় রয়েছে। পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয় এটা লিখবে আর এই ছবিটা এঁকে দেবে। প্রথমে অগভীর জলাভূমি বা সাগরের কিছু অংশ চারিদিকে মাটি বা কংক্রিটের বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়। এই বাঁধের ভেতরে জল নিকাশি চক্রখাল থাকে। এরপরেই ঘেরা জলাভূমি পাম্পের সাহায্যে কাদা জলে ভরাট করা হয়। জলাভূমির তলদেশে পলি থিতিয়ে যাওয়ার পর ওপরের জল পাম্পের সাহায্যে খাল দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়। তারপর পলি শুকিয়ে গেলে ওই জমিকে বেশ কয়েক বছর ফেলে রাখা হয় লবণ মুক্ত করার জন্য। অবশেষে জমিকে কৃষিকাজের উপযুক্ত করে তোলার জন্য সেখানে বেশ কয়েক বছর বিভিন্ন পশুখাদ্য যেমন হে, ক্লোভার চাষ ও পশুপালন করা হয়। পরে জমি কৃষির উপযুক্ত হলে বিট, ওট, সূর্যমুখী, টিউলিপ প্রভৃতি শস্য ও ফুলের চাষ শুরু হয়।